অফিস থেকে ফিরছিলাম। আজ একটু তাড়াতাড়ি বেরোতে পেরেছি। পাড়ায় ঢুকতে মিত্তির বৌদির সাথে দেখা। তিনি বাড়ির গেটে দাঁড়িয়ে লোকজনের আনাগোনা দেখে অবসর বিনোদন করছেন। মিত্তির বৌদির বয়স 60 ছুঁই ছুঁই। পাড়ার 17 থেকে 70 সকলের বৌদি। সকলের সঙ্গেই সদ্ভাব বজায় রাখেন মহিলা। এ পাড়ার সব বাড়িতেই যাতায়াত আছে তাঁর। তাকে দেখে প্রমাদ গুনলাম। মহিলা আমায় দেখলেই গল্প জুড়ে দেবেন। পাক্কা আধ ঘন্টা হয়তো আটকে থাকতে হবে। মহিলা কত কথা বলতে পারেন, কেউ নিজে না শুনলে বিশ্বাস করবে না। পাড়ার সব বাড়ির হাঁড়ির খবর তার জানা, এবং সেই হাঁড়িগুলো হাটে ভেঙে দিতেও তার জুড়ি মেলা ভার। মহিলা এত সময় কোথায় পান কে জানে। ভদ্রমহিলার মাথার সামনে এবং পেছনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। কার মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, কার বউ ঝগড়া করে বাপের বাড়ি গেছে, কার বর বউকে ফেলে অন্য মেয়ের পেছনে ছোঁক ছোঁক করছে, কার ছেলে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকছে, সব তাঁর জানা। এবং সেসব তথ্য অন্যদের কানে পৌঁছে না দেওয়া পর্যন্ত তার শান্তি হয় না। ভদ্রমহিলাকে দেখলে মনে হয় তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা নেই। আমি মানে মানে সরে পড়ব ভেবেছিলাম, কিন্তু সিসিটিভি ক্যামেরার নজরদারি এরাই কার সাধ্যি। ঠিক যেমন ভেবেছিলাম, আমাকে দেখেই এক গাল হাসলেন মহিলা। অফিস থেকে ফিরছিস বুঝি? আজ তাড়াতাড়ি ফিরেছিস দেখছি। হ্যাঁ বৌদি, তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে। দে তো হাসি হেসে বলতেই হলো। আমার উত্তর না শুনেই তিনি পরের কথায় চলে গেছেন। জানিস তো সুমি, সেনবাবুদের ছেলের বউ রান্না বান্না করে না মোটেই। কি দেমাক কি দেমাক, দিন রাত পায়ের উপর পা তুলে বসে থাকে। বুড়ি শাশুড়ি বেচারি খেতে মরে। একটুও লজ্জা নেই ওই ধাড়ি মেয়েটার। সেনবাবু অর্থাৎ অমল কাকুর ছেলে রূপকদার বউ রিনি বৌদির কথা বলছেন উনি। কিন্তু আমি যতটুকু জানি, রিনি বৌদির মতো মেয়ে হয় না। রিনি বৌদির শাশুড়ি দীপালি কাকিমাও খুব ভালো মানুষ। তিনি মোটেই বুড়ি নন। তিনি রিনি বৌদিকে রান্নাঘরে ঢুকতে দেন না। তাঁর কথায় যতদিন পারবেন তিনিই করবেন। রিনি বৌদির এখনই সংসারের চাপ মাথায় তুলে নেওয়ার দরকার নেই। বিরক্ত হয়ে বললাম, ভুল বলছো তুমি। রিনি বৌদি ওরকম মেয়েই নয়। দীপালি কাকিমা রিনি বৌদির খুব ভাব, একেবারে মা মেয়ের মতো। তুই থাম, ওসব ভাবটাব ওপরে ওপরে, ভেতরে ভেতরে কি চলছে তুই বুঝবি না। তোর বুদ্ধি একটু ভোঁতা আছে। দারুণ রাগ হয়ে গেল। আমাকে ভোঁতা বলা হচ্ছে? তেতো গলায় বললাম, আমি তোমার থেকে বেশি চিনি ওদের। ওরকম ভুলভাল ধারণা মনে পুষে রেখো না। এখন চলি, খুব ক্লান্ত হয়ে আছি। চলে যাবার জন্য পা বাড়াতেই বৌদি আমার হাত টেনে ধরলেন। যাচ্ছিস কোথায়? এখনো আসল কথাই তো বলা হলো না। উফ, আবার কি আসল কথা? কিন্তু ঈশ্বর সহায়, বৌদি মুখ খোলার আগেই ভেতর থেকে তার শ্বশুরমশাইয়ের গলা পাওয়া গেল। ও বৌমা, কোথায় গেলে? চা করনি এখনো? সন্ধে পেরিয়ে গেল তো। ওই শুরু হলো।
যত বয়স বাড়ছে খাই খাই বাতিকও বাড়ছে বুড়োর। আমার হাড় জ্বালাতেই বোধ হয় এখনো বেঁচে আছে, ঘাটের মরা কোথাকার। গজ গজ করতে করতে ভেতরে চলে গেলেন বৌদি। মনে মনে হাসলাম। 90 বছর বয়সী শ্বশুরের সম্বন্ধে কি ভাষার প্রয়োগ! ইনি না একটু আগে রিনি বৌদি শাশুড়ির খেয়াল করে না বলে নিন্দে করছিলেন। যার গায়ে হাজারটা ছিদ্র, সে অন্যের গায়েও ছিদ্র খোঁজার চেষ্টা করে প্রাণপণ। হাজার চেষ্টাতেও ছিদ্র খুঁজে না পেলে মিথ্যের গজাল দিয়ে খুঁচিয়ে ছিদ্র তৈরি করে ফেলে। অন্যকে নিজের উচ্চতায় নামিয়ে এনে তৃপ্তি পায়। এই রকম মানুষেরা নিজেও কখনো সুখে থাকে না, অন্যের সুখও সহ্য করতে পারে না। পরদিন ছুটি বলে সকাল থেকে গড়াগড়ি করতে করতে যখন বিছানায় আর টিকে থাকতে পারলাম না, মাকে বলে দীপালি কাকিমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রায়ই যায় এমন। রিনি বৌদিকে খুব ভালো লাগে আমার। সন্ধে পেরিয়ে গেছে, আকাশ মেঘলা, কিন্তু গরম কমার লক্ষণ নেই। দীপালি কাকিমার বাড়িতে গিয়ে দেখলাম কাকিমা টিভি দেখছেন। বৌদিকে দেখতে পেলাম না। জিজ্ঞেস করলাম, রিনি বৌদি কোথায় কাকিমা? নিজের ঘরেই আছে, গোমরা মুখে উত্তর দিলেন কাকিমা। খটকা লাগলো আমার। এ বাড়ির আবহাওয়াতে ঝড়ের পূর্বাভাস কেন? তবে কি টিপিক্যাল শাশুড়ি বৌমার কলহ শুরু হলো এখানেও? ভয়ে ভয়ে রিনি বৌদির ঘরের দিকে পা বাড়ালাম। বৌদি বিছানায় শুয়েছিল, হাত দিয়ে চোখ আড়াল করে। বললাম, কি হয়েছে রিনি বৌদি? এই অসময়ে শুয়ে আছো যে, শরীর খারাপ? উঠে বসল রিনি বৌদি। থমথমে মুখে জোর করে হাসি ফুটিয়ে বলল, কিছু হয়নি রে, একটু মাথা ধরেছে, তাই শুয়েছিলাম। মাথা ধরেছে? বাম লাগিয়ে দেব? তুই বস, এত ব্যস্ত হতে হবে না। রিনি বৌদির চেহারায় স্পষ্ট মন খারাপের মেঘ। জোর করে সহজ হতে চাইছে। খুব খারাপ লাগছিল। কদিন আগে যখন এসেছিলাম কল কল করে কথা বলছিল রিনি বৌদি। কাকিমা, আমি আর বৌদি মিলে দারুণ জমেছিল আড্ডা। এমনিতেই রিনি বৌদি খুব মজা করতে পারে। যে কোনো আড্ডাতে ও একাই 100। কিন্তু আজ কি হলো? এই রিনি বৌদিকে তো আমি চিনি না। এ নিয়ে কিছু জিজ্ঞেস করতেও সংকোচ হচ্ছে। কারোর ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো আমার একেবারেই পছন্দ নয়। কিছু সময় একা একাই বকবক করে গেলাম। বৌদি কিছু শুনছিল কি না কে জানে। এক সময় উঠে দাঁড়িয়ে বলল, তুই চা খাবি তো? দাঁড়া, চা করে আনছি। রান্নাঘরে চলে গেল বৌদি। আমি উঠে গিয়ে কাকিমার পাশে বসলাম। অন্যদিন কাকিমাই চা করে, আজ গুম হয়ে টিভি দেখছে। আমি পাশে বসতেই কাকিমা বলল, রিনির কি হয়েছে রে, জানিস কিছু? অবাক হয়ে বললাম, কেন? আমি তো কিছু জানি না। কাকিমা মুখ গোমরা করে ফেললেন। হঠাৎ করে কি হলো আমাকে আর রান্নাঘরে ঢুকতেই দেয় না। বসে বসে শাশুড়িকে খাটিয়ে নাকি নিজেকে বদনাম করতে চায় না। বুঝলাম না, বদনাম কে করেছে আবার? আমি তো ওকে কাজ করতে দিই না। হয়েছেটা কি? আমি অবাক হতেও ভুলে গেলাম। কি বলবো বল, সারাক্ষণ গুম হয়ে থাকে, কথাই বলে না। আমি কি করেছি বলতো? ওকে নিজের মেয়ের মতো আপন করে নিতেই তো শুধু চেয়েছি। কাকিমার গলা শুনে খুব খারাপ লাগছিল। তিনি কষ্ট পাচ্ছেন। কি হলো কে জানে। রিনি বৌদির মতো মেয়ের কাছ থেকে এমন কিছু এক্সপেক্ট করিনি। চা নিয়ে রিনি বৌদির ঘরে গিয়ে বসলাম। চা খেতে খেতে সাহস করে বলেই ফেললাম, কি হয়েছে গো বৌদি? কাকিমা খুব মন খারাপ করেছিলেন। কি হয়েছে তোমাদের মধ্যে?
কিছু না তো, এড়িয়ে যেতে চাইল বৌদি। কিন্তু আমি নাছোড়বান্দা। প্রসঙ্গটা যখন উঠেই পড়েছে, কারণটা জেনেই ছাড়ব। অনেক জোরাজুরি করতে মুখ খুলল বৌদি। মায়ের যে এতদিন ধরে খুব কষ্ট হচ্ছিল বুঝতেই পারিনি রে। নিজের মায়ের মতো মনে করে সব ভার তাঁর উপর ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এই সেদিন জানতে পারলাম আমি তাকে মায়ের জায়গায় বসালেও তিনি আমাকে মেয়ে মনে করেন না। কিভাবে জানতে পারলে? প্রশ্ন করলাম। চুপ করে রইল বৌদি। আমি বললাম, ভুল হচ্ছে তোমার কিছু। এতদিন ভুল হচ্ছিল, এবারে ভুল ভাঙল। রেগে গেলাম আমি। কি এতক্ষণ ধরে হেঁয়ালি করছো বলো তো? ঠিক করে বলো কি হয়েছে। শোন তবে। মা অন্যের কাছে গিয়ে নিজের কষ্টের গান গাইছেন। আমি নাকি তার খেয়াল করি না। সারা দিন শুয়ে বসে থাকি, তাকে খেটে মরতে হয়। এসব কথা অন্য মানুষকে বলেছে মা। ভাবতে পারছিস? কাকে বলেছে এসব কাকিমা? আমি যতদূর জানি কাকিমা ওরকম মানুষ নন। আমিও তাই জানতাম, কিন্তু এখন দেখছি ভুল ভেবেছিলাম। কাকে বলেছে সেটা তো বলো। মিত্তির বৌদিকে। বৌদি নিজে আমায় বলেছেন এসব। কিছুক্ষণ হাঁ হয়ে থেকে হেসে ফেললাম। আমাকে হাসতে দেখে বৌদি অবাক হয়ে বলল, হাসছিস কেন? তুমি আর মানুষ পেলে না, শেষে মিত্তির বৌদি। তার কাজই হলো অন্যের পেছনে কাঠি করা। নিজের ছেলে বউই টিকতে পারেনি, এত বিষ ওই মহিলার মনে। বৌদি চুপ করে রইল। আমি উত্তেজিত ভঙ্গিতে বললাম, তুমি এক্ষুনি কাকিমাকে সব খুলে বলো। বৌদি গিয়ে কাকিমাকে সব বলল। শুনে কাকিমা গালে হাত দিয়ে বললেন, কি সর্বনেশে মহিলা! লোকের ঘরে আগুন লাগানো ছাড়া দেখছি কোনো কাজ নেই। ওই কদিন আগে আমাকে বলছিল, বউটাকে এভাবে বসিয়ে রেখেছো কেন? মাথায় চড়ে বসলে কিন্তু আর নামাতে পারবে না। ধাড়ি মেয়ে সারা দিন শুয়ে বসে থাকে, আর বেচারি তুমি খেটে মরছ। রাগ করে বলেছিলাম, আমার সংসার আমি বুঝে নেব, তুমি নিজের সংসারে মন দাও। এরই প্রতিশোধ নিল। রিনি বৌদি হাঁ, কত বড় ভুল করছিল এতদিনে বুঝতে পারল। আমার ভালো লাগছিল এদের আবার আগের মতো দেখতে পেয়ে। তবে মনে মনে মিত্তির বৌদির ওপর রেগে উঠলাম। নিজে সুখে নেই বলে অন্যের সুখেও নজর দিতে চায় মহিলা। ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। বাড়ি ফেরার পথে কোনো দিন যা করিনি, আজ তাই করলাম। মিত্তির বৌদির বাড়িতে ঢুকলাম। তিনি আমাকে একেবারে ঘরের ভিতরে দেখে খুশি হলেন না। কাষ্ঠ হাসি হেসে বললেন, হঠাৎ কি মনে করে? আহ্লাদি গলায় বললাম, দীপালি কাকিমার বাড়ি থেকে ফিরছিলাম, ভাবলাম তোমাকেও দেখে যাই। একা একা থাকো, কত বয়স হয়েছে, কেউ দেখার নেই। ওদিকে দীপালি কাকিমাকে দেখো, ছেলে আর ছেলের বউকে নিয়ে কি সুখেই না আছে। দেখলেও মন ভালো হয়ে যায়। আচ্ছা বৌদি, অতনুদা আর ওর বউ চলে গেল কেন তোমায় ছেড়ে? তোমরাও একসাথে থাকতে, দেখে চোখ জুড়োতো। মিত্তির বৌদির মুখের অভিব্যক্তি পাল্টে গেল। হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, নিজের চরকায় তেল দিগে যা। আমাকে নিয়ে মাথা না ঘামালেও চলবে। কেন বৌদি? তুমি তো সারাক্ষণ অন্যকে নিয়ে ভেবে চলেছ। এই তো সেদিনই দীপালি কাকিমার দুঃখে তোমার বুক ফাটছিল, আবার কদিন বাদেই রিনি বৌদির ব্যথায়ও সমব্যথী হয়ে উঠলে। তোমার ভাবনা কে ভাববে? আমি একটু ভাবছি বলে রাগ করছো? দু চোখে আগুন নিয়ে আমার দিকে তাকিয়েছিলেন মহিলা। ক্ষমতা থাকলে ভস্মই করে দিতেন সম্ভবত। পাত্তা না দিয়ে বললাম, শোনো বৌদি, সব্বাইকে নিজের মতো ভেবো না।
হাজার চেষ্টা করলেও দীপালি কাকিমার সংসার তুমি ভাঙতে পারবে না। নিজের ছেলের বউকে টিকতে দাওনি, এখন অন্যের ছেলের বউয়ের পেছনে লেগেছ। পারলে নিজের বুড়ো শ্বশুর মশাইকে সম্মান করতে শেখো। কি ভাষায় তার সঙ্গে কথা বলো! অন্যকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজেকে দেখো একবার। হতভম্ব অবস্থায় তাকে দাঁড় করিয়ে রেখে বেরিয়ে এলাম। খুব আনন্দ হচ্ছিল মহিলাকে জব্দ করতে পেরেছি বলে। তার স্বভাব পাল্টাবে না জানি, আগের মতোই পিএনপিসি করে যাবেন সেটাও জানি, তবে আমাকে আর ঘাঁটাবেন না এটা নিশ্চিত।